টেবিলের ওপর রাখা সাদা কাপড়টা টান দিয়ে সরাতেই থমকে গেলেন বহুজাতিক কোম্পানির অহংকারী নারী সিইও তানজিলা। নিচে থরে থরে সাজানো শত শত রঙিন চিরকুট বা বেঞ্চেন নোট। কাঁপতে কাঁপতে একটা চিরকুট হাতে নিলেন তিনি। সেখানে পরম যত্নে লেখা, তানজিলা খালি পেটে ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, কিন্তু ওর গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাই কফির আগে যেন এক গ্লাস হালকা গরম পানি দেওয়া হয়। অন্য একটি নোটে লেখা, তানজিলা কাঁচা মরিচ একদম সহ্য করতে পারে না, ওর খাবারে যেন ঝাল কম হয়। ও যখন ক্লান্ত হয়ে ফিরবে, বাথটাবের পানি যেন ঠিকঠাক গরম থাকে। বিগত 5টি বছর ধরে তানজিলা ভেবেছিলেন প্রতিদিন ভোর 5টায় উঠে এই সমস্ত নিখুঁত আয়োজন কোনো দক্ষ বাবুর্চি বা গৃহকর্মী করে, কিন্তু আজ এই চিরকুটগুলো চিৎকার করে বলে দিচ্ছে কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়, বরং বুক ভরা ভালোবাসা নিয়ে এই কাজগুলো প্রতিদিন করত তার স্বামী আরিয়ান। অথচ গত 5 বছরে আরিয়ানের কোনো খোঁজই তিনি রাখেননি। এমনকি আরিয়ান যে ক্যান্সারের শেষ স্টেজে মরণব্যাধির সাথে লড়াই করছিল, সে খবরটুকু জানারও প্রয়োজন মনে করেননি তানজিলা। প্রতিবার আরিয়ান যখনই নিজের অসুস্থতার কথা বলতে ফোন করত, তানজিলা ব্যস্ত আছি বলে বিরক্ত হয়ে ফোন কেটে দিতেন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো আরিয়ান। ফ্যাকাশে মুখ, চোখের নিচে কালচে দাগ, হাতে একটি সুটকেস। সে শান্ত গলায় তানজিলার হাতে একটি কাগজ তুলে দিল। সেটি ছিল ডিভোর্স পেপার, যেখানে আরিয়ান আগেই স্বাক্ষর করে দিয়েছে। নিজের হাতের বিয়ের আংটিটি খুলে টেবিলের উপর রেখে আরিয়ান বলল, আজ থেকে তুমি মুক্ত, নিজের খেয়াল রেখো। তানজিলা অহংকারের হাসি হাসলেন। তিনি ভাবলেন এটি হয়তো আরিয়ানের মনোযোগ আকর্ষণের কোনো সস্তা নাটক। তিনি উপহাসের সুরে বললেন, আমাদের মতো বড়লোক পরিবারে এসে বিলাসী জীবন কাটানোর পর এখন তোমার নাটক শুরু হয়েছে? ডিভোর্সের ভয় দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করছো? আরিয়ান কোনো উত্তর দিল না। সে তার ভাঙা শরীরটা টেনে সুটকেস নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। বাড়ির বৃদ্ধ ম্যানেজার ছুটে এসে তানজিলাকে বললেন, ম্যাডাম, স্যারকে আটকান, উনি সত্যিই চলে যাচ্ছেন। তানজিলা নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বললেন, ওকে যেতে দিন, 3 সেকেন্ডের মধ্যে ও নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসবে। 3, 2, 1। কিন্তু সময় পার হয়ে গেলেও দরজার শূন্যতা কাটল না। আরিয়ান ফিরে আসেনি। রাগে ডিভোর্স পেপারটা মেঝেতে ছুঁড়ে ফেলে তানজিলা মনে মনে ভাবলেন, দেখি কতদিন ও বাইরে না খেয়ে থাকতে পারে। অহংকার ভাঙলে ঠিকই পায়ে ধরে ফিরে আসবে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে বসে তানজিলা সুপে চুমুক দিতেই ভ্রু কুঁচকে ফেললেন। আজকের সুপে স্বাদ এমন অন্যরকম কেন? বৃদ্ধ ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে বললেন, ম্যাডাম, এত বছর ধরে প্রতিদিন ভোর 5টায় উঠে টানা 3 ঘন্টা ধরে আপনার জন্য এই স্যুপ স্যার নিজে রাঁধতেন। আপনি অফিসে যাওয়ার আগে আপনার সব গুছিয়ে রাখা, জুতো পলিশ করা থেকে শুরু করে সবকিছু স্যার নিজের হাতে করতেন। তানজিলার মনে পড়ল একদিন আরিয়ান ঘরে বসে ছবি আঁকছিল। তানজিলা ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, আমি তোমাকে বিয়ে করে এই রাজপ্রাসাদে এনেছি আরামায়েশ করার জন্য নয়, কোনো কাজ নেই, সারাদিন শুধু ছবি আঁকা। সম্ভবত সেই অপমানের পর থেকেই আরিয়ান ঘরের সব কাজ নিজের কাঁধে তুলে নিয়েছিল, যেন কেউ তাকে পরজীবী বলতে না পারে। ঠিক তখনই তানজিলার ছোট ভাই আবির ড্রয়িং রুমে চিৎকার করতে করতে ঢুকলো, ওই আরিয়ান কোথায়? আমার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না কেন? ম্যানেজার এবার চোখে জল নিয়ে তানজিলাকে বললেন, ম্যাডাম, আপনি ভাবতেন স্যার এখানে খুব ভালো আছেন? আপনার ভাই প্রতিদিন স্যারকে এভাবে অপমান করত, চাকরের মতো খাটাতো। আমরা কর্মচারীরা দেখে কেঁদে ফেলতাম, কিন্তু স্যার আপনার মুখের দিকে তাকিয়ে সব মুখ বুজে সহ্য করতেন। সেই রাতে মন হালকা করতে তানজিলা তার বন্ধুদের সাথে এক ক্লাবে গেলেন। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, তোর সেই ক্যারিং জামাই তোকে একা ক্লাবে আসতে দিল? সে তো তোর লিভার আর পেটের সমস্যার জন্য তোকে মদ খেতেই দেয় না। সেবার তোর হয়ে নিজে মদ খেয়ে আইসিইউতে চলে গিয়েছিল, মনে নেই? তানজিলা অস্বস্তি লুকাতে মিথ্যা বললেন, ও একটু গ্রামের বাড়িতে গেছে। এক বন্ধু অবাক হয়ে বলল, কি বলছিস তানজিলা? আরিয়ানের তো কোনো গ্রামের বাড়ি নেই। 3 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ওর বাবা মা দুজনেই মারা গেছেন। আত্মীয়রা ওদের বাড়িটাও দখল করে নিয়েছে। ও তো দুনিয়ায় একদম একা, এক নিঃস্ব এতিম। তানজিলা স্তব্ধ হয়ে গেলেন। তিনি দ্রুত তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আরিয়ানের অতীতের খোঁজ নিতে বললেন। পিএ ফাইল দেখে জানালো, ম্যাডাম, 3 বছর আগে স্যারের বাবা মা যখন মারা যান, স্যার আপনাকে বলতে চেয়েছিলেন, কিন্তু সেদিন আমাদের কোম্পানির শেয়ার মার্কেটে লঞ্চ হচ্ছিল। আপনি ফোন ধরেই বলেছিলেন ব্যস্ত সময়ে ঘরের ফালতু ঝামেলা নিয়ে আমাকে বিরক্ত করবে না। তারপর স্যার আর কখনো কিছু বলেননি। তানজিলার পায়ের নিচের মাটি সরে গেল। তার মনে পড়ল সেদিন আরিয়ান সত্যিই ফোন করে কাঁদছিল, আর তিনি ক্ষমতার লোভে সেই কান্নাকে ফালতু ঝামেলা বলে উড়িয়ে দিয়েছিলেন। হঠাৎ তানজিলার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। স্ক্রিনে আরিয়ানের বন্ধুর নাম ভেসে উঠল।
তানজিলা ভাবলেন হয়তো আরিয়ানই বন্ধুকে দিয়ে ফোন করিয়েছে। ওপাশ থেকে বন্ধুটি বলল, তানজিলা, আরিয়ানের সাথে তো আপনার ডিভোর্স হয়েই আছে। ও ডিভোর্সের সেটেলমেন্ট হিসেবে মাত্র 1 লাখ টাকা চাইছে। টাকাটা কি দেওয়া যাবে? তানজিলা ক্ষোভে ফেটে পড়লেন। তিনি ভাবলেন এত নাটকের মূল উদ্দেশ্য তাহলে টাকা। তিনি চিৎকার করে বললেন, আমি ভাবছিলাম আমি ওর ওপর অন্যায় করেছি। আসলে ও একটা লোভী লোক। টাকার জন্য এত নাটক। ওকে বলবে টাকা চাইলে যেন নিজে এসে হাত পাতে। এই বলে তিনি ফোন কেটে দিলেন। কিন্তু তানজিলা জানতেন না আরিয়ান তখন হাসপাতালের বিছানায় মৃত্যুর শেষ প্রহরে। সেই 1 লাখ টাকা আরিয়ানের চিকিৎসার জন্য ওর বন্ধু চেয়েছিল, কারণ আরিয়ানের নিজের চিকিৎসার সব টাকা শেষ হয়ে গিয়েছিল। যখন আরিয়ান শুনল তানজিলা তাকে লোভী ভেবে টাকা দিতে অস্বীকার করেছে, তখন আরিয়ানের ঠোঁটে এক টুকরো ম্লান হাসি ফুটে উঠল। সে তার বন্ধুকে বলল, আর কাউকে অনুরোধ করো না। যে চলে যেতে চায় তাকে যেতে দাও। অন্তত শেষ সময়টা আমি নিজের মতো শান্তিতে মরতে চাই। আরিয়ান চোখ বুঝল। তার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে বাতাসে মিলিয়ে গেল। একই সময়ে নিজের বেডরুমে ঘুমে আচ্ছন্ন তানজিলা একটি ভয়ানক স্বপ্ন দেখে ধর্মর করে জেগে উঠলেন। স্বপ্নে তিনি দেখলেন আরিয়ান সাদা কাফনে ঢাকা। এক অদ্ভুত ভয়ে তার বুক কাঁপতে লাগলো। তিনি পিএকে নির্দেশ দিলেন, যে কোনো মূল্যে যত টাকা লাগে আরিয়ানকে খুঁজে বের করো। 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু আরিয়ানের কোনো সন্ধান মিলল না। তানজিলা পাগল প্রায়। ঠিক তখন তার এক বান্ধবী ফোন করে বলল, তানজিলা, আমি বোধহয় আরিয়ানের খোঁজ পেয়েছি। ও সাউথ রোড 51 নম্বর ভিলাতে আছে। তানজিলা ক্ষিপ্ত হয়ে বললেন, গাড়ি বের করো, আমি নিজে গিয়ে ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসবো। 1 মাস ধরে ও আমাকে লুকিয়ে রেখে কষ্ট দিচ্ছে। আজ ওর একদিন কি আমার একদিন। বান্ধবীটি মলিন মুখে বলল, তানজিলা, ভেতরে যাওয়ার আগে নিজেকে শক্ত করো। তানজিলা কোনো কথা না শুনে ভিলার দরজা ভেঙে ভেতরে ঢুকলেন। কিন্তু ভেতরে ঢুকতেই তার চারপাশের পৃথিবীটা থমকে গেল। সামনে কোনো জীবিত মানুষ নেই। ঘরের মাঝখানে রাখা আরিয়ানের একটি হাসি মুখের ছবি, আর তার চারপাশে জ্বলছে মোমবাতি, সাদা ফুলের মালা। আরিয়ানের বন্ধু সামনে এসে দাঁড়ালো। সে তানজিলার হাতে একটি পুরনো মোবাইল ফোন আর কিছু ডায়েরি তুলে দিয়ে বলল, আপনার অহংকার আর অবহেলা একটি জ্যান্ত মানুষকে লাশ বানিয়ে দিয়েছে।